ভাই আপনাকে আমি কেমনে অ্যানসার করব यार শিট ম্যান। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। প্রতিটা ভিডিও আপনাদের জন্য ইন্টারেস্টিং করে বানানোর চেষ্টা করি, বাট আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমি প্রথমবার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিউএনএ টাইপের ভিডিও করতে যাচ্ছি এন্ড এইটাই প্রথম কিউএনএ টাইপের ভিডিও। আপনাদের করা কমেন্টস গুলোর অ্যান্সার আমি আসলে সবগুলো করতে পারি না, তো ভাবলাম আজকে একটা ভিডিও আকারে আপনাদের কমেন্টস গুলোর অ্যান্সার করার চেষ্টা করবো। ভাই দাড়ি ছাড়া কি ভিডিও ভালো লাগে? তো ছোট করতে যে একটু বেশি ছোট হয়ে গেছে, ভিডিওটা আসলে করতে চাই নাই বাট করতেছি। যাই হোক, এনিওয়েজ এভরিওয়ান, আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে বা কেমন হতে যাচ্ছে, আমি নিজেও জানি না। ওয়ান কাইন্ড অফ লাইভ হতে যাচ্ছে এটা, কারণ আমি সরাসরি আপনাদের কমেন্টস গুলো পড়বো এন্ড অ্যান্সার করার চেষ্টা করবো। এন্ড যা কমেন্ট করছেন আপনারা, ভালো খারাপ জাস্ট সবগুলোর অ্যান্সার করার চেষ্টা করবো। সো লেটস বিগিন দ্য শো। প্রথমেই একজন কমেন্টস করেছে, মেহেদি হাসান ভাই কমেন্ট করেছে, আমার গাপ্পি মাছের বাচ্চা বড় হয় না কেন? তো গাপ্পি মাছের বাচ্চা বড় না হওয়ার অনেকগুলো রিজন আছে, তার মধ্যে ফার্স্ট যে রিজনটা হচ্ছে সেটা আমরা যে ট্যাঙ্কের মধ্যে ব্রিডিং করাই সেই ট্যাঙ্ক থেকে বাচ্চাগুলোকে কালেক্ট করে ছোট্ট একটা কন্টেইনারের মধ্যে রেখে দিই। এন্ড যেটা প্রথমে একটা মিস্টেক আমরা করে থাকি, বাচ্চাগুলোকে বড় করার জন্য একটা সুইমিং স্পেস দিতে হবে, যেটা আপনাকে একটা বড় সাইজের দিতে হবে। দ্বিতীয়ত, এই ফিশগুলোকে প্রচুর পরিমাণে ফিডিং করাইতে হবে। বাচ্চাগুলো প্রচুর পরিমাণে ক্ষুধার্ত থাকে, তো এদেরকে আপনি যত খাবার দিবেন তত তাড়াতাড়ি এরা দ্রুত বড় হবে। ওভারফিড কখনোই করবেন না, ওভারফিড করলে এই মাছগুলো আরো তাড়াতাড়ি মারা যাবে। সো ডোন্ট ডু দিস। আপনার মাছ তো বড় হবেই না, বরঞ্চ মাছ আরো মরে ভূত হয়ে যাবে। সো এই জিনিসটা কখনোই করবেন না, ওভারফিড করা থেকে বিরত থাকবেন। আপনি এটাকে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারেন, সেইটা ভালো হবে। লাইভ ফিডিং করতে পারেন, তাহলে দ্রুত বড় হয়ে যাবে আপনার ফিশ। এরপরে রিপা খান কমেন্ট করে বলেছে, সাকার ফিশ নিয়ে ভিডিও করো। সাকার ফিশ ভাই সাক করে সব খায় ফেলছে, পুরো বাংলাদেশটাকে খেয়ে ফেলতেছে রাইট নাও। ইন্ডিয়াকে খাইছে, এবার বাংলাদেশকে খাবে। কারণ সাকার ফিশ নিয়ে একটা ভিডিও আমার আই থিঙ্ক করা উচিত। এটা আমি জানি না সরকারের সামনে যায় না কেন আমার ভিডিও গুলা। আই থিঙ্ক সাকার ফিশ নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা দরকার সাংবাদিকদের। আমি যদিও সাংবাদিক না, বাট আমি একটা ভিডিও বানাবো। আই হোপ যে ভিডিওটা কোন একটা প্রতিনিধির কাছে বা সরকারের কাছে আই থিঙ্ক ভিডিওটা যাবে। আই থিঙ্ক ভিডিওটা পৌঁছানোর দায়িত্ব তো আপনাদের গাইস, কারণ সাকার ফিশ ইন্ডিয়াতে পুরোপুরি ব্যান করা হয়েছে। আপনি শুনে অবাক হচ্ছেন? সাকার ফিশ নিয়ে আমি যদি একটা কথা বলতে যাই, তাহলে সাকার ফিশ কিন্তু ইন্ডিয়াতে পুরোপুরি ব্যান করা হয়েছে, কারণ সাকার ফিশ এত পরিমাণে ব্রিডিং করে এত তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয় তাদের। ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে নদীগুলো আছে, লোকাল নদীগুলো বা পুকুর, সেখানেই যেখানেই জাল ফেলা হয় সেখানেই সাকার ফিশ উঠে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে এখন তাদের লোকাল ফিশ গুলো প্রায় বিলুপ্তর পথে। এই জন্য সরকার একটা পদক্ষেপ নিয়ে এই সাকার ফিশটাকে ব্যান করেছে। এন্ড যে অ্যাকুরিয়াম শপ গুলোতে এই ফিশটাকে দেখা যাবে, সেই অ্যাকুরিয়াম শপটাকে পুরোপুরি সিল করে দেওয়া হবে। পাশাপাশি সেই যে দোকান মালিক আছে তাকে জেল জরিমানা পর্যন্ত করা হতে পারে। সো আই থিঙ্ক আমাদের বাংলাদেশে ইদানিং দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদীতে প্রচুর পরিমাণে সাকার ফিশ উঠতেছে। এই জিনিসটাকে স্টপ করার জন্য আই থিঙ্ক কেউ হয়তো সাকার ফিশ গুলোকে এইভাবে নদীতে ফেলে দিয়েছে শয়তানি বশত, অথবা অন্য কোনো কারণবশত আসতে পারে। এখন জাল ফেললেই সব সাকার ফিশ ওঠে, অন্য কোনো মাছেরই দেখা পাওয়া যায় না। আই থিঙ্ক বাংলাদেশ সরকারের একটা স্টেপ নেওয়া দরকার এই বিষয় সম্পর্কে। এন্ড আপনারা যারা আছেন প্লিজ এই সম্পর্কে একটা ভিডিও যদি বানাতে পারেন। আবার অনেক লোক আছে, সরকারের অনেক লোক আছে, তাদের সামনে যদি যায়, আই থিঙ্ক আমাদের সবার উচিত এই বিষয়টাকে সবার সামনে নিয়ে আসা, বোঝা, এন্ড তাহলেই হয়তোবা আমরা আমাদের যে দেশীয় মাছগুলো আছে সেগুলোকে বাঁচাতে পারবো। তো এইটা নিয়ে আমি পরবর্তীতে ভাবতেছি একটা ভিডিও বানানোর জন্য। এরপরে একজন কমেন্ট করেছে, তিনি বলেছেন, ভাই আমি পাকা হাউসে মাছ পালবো, পানির তাপমাত্রা ও ফিল্টার কেমন হবে জানাবেন। আপনি যদি হাউসের মধ্যে ফিশ পালতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। এন্ড প্রথমত যে জিনিসটা ম্যাটার করবে সেটা হচ্ছে আপনি কোন ধরনের ফিশ সেখানে রাখতে চাচ্ছেন। আপনি যদি গাপ্পি মলি টাইপের ফিশ রাখেন তাহলে হয়তোবা আপনার ফিল্টার না দিলেও চলবে, বাট অন্য কোনো ফিশ যদি আপনি রেখে থাকেন, গোল্ড ফিশ বা কই ফিশ, এন্ড সেটার জন্য আপনাকে অবশ্যই একটা ফিল্টার ইউজ করতে হবে। অনেকে বলবে যে এটার জন্য ফিল্টার ইউজ করার কি আছে, এমনিতেই তো বেঁচে থাকে। ভাই আপনি ওই জায়গা থেকে একটু বের হয়ে আসেন। একটা ফিশের জন্য অক্সিজেন, ফিল্টার, ক্লিয়ার ওয়াটার, তো সবগুলোই দরকার হয়। প্লিজ একটা ভালো সেট আপ করুন, একটা ফিশ রাখার জন্য সেট আপ করুন, তাহলেই আসলে সেটা পরিপূর্ণ একটা সেট আপ হবে। আদারওয়াইজ এভাবে যদি হাউজের মধ্যে ফিশ পালেন তাহলে দেখা যাচ্ছে আপনার ফিশ গুলো কিছুদিন পরে অসুস্থ হয়ে যাবে অথবা মারা যাবে। হয়তোবা আপনার ফিশ গুলো সার্ভাইভ করতে পারে,
তবে এইটা আসলে প্রপার ওয়ে না যেভাবে আপনি ফিশটা পালতে চাচ্ছেন। অবশ্যই একটা ফিল্টার ইনস্টল করা দরকার। আপনি একটা হাউসের জন্য ক্যানিস্টার ফিল্টার ইউজ করতে পারেন, যেটার প্রাইস অনেক বেশি হয়ে থাকে, বাট আপনি দেশি জুগাড় দিয়ে একটা ফিল্টার বানিয়ে নিতে পারেন খুবই সহজে। আমার চ্যানেলের মধ্যে এই নিয়ে ভিডিও করা আছে, সেটা দেখতে পারেন। পানির তাপমাত্রা সম্পর্কে আমি যদি বলতে চাই, তাহলে হাউসের পানির টেম্পারেচারটা আসলে আমরা কখনোই মেনটেন করতে পারি না, কারণ একটা হাউসের মধ্যে একটা হাউস বড় হয়ে থাকে। একটা অ্যাকুরিয়ামের মধ্যে আপনি হিটার লাগিয়ে খুব সহজেই সেই তাপমাত্রাটাকে মেনটেন করতে পারবেন, বাট হাউসের মধ্যে সেটা কখনোই সম্ভব না, কারণ সেখানে অনেকগুলো পানি থাকে এন্ড সেই পানিগুলোকে গরম করার জন্য এত বড় হিটার এখন পর্যন্ত বাজারে আসেনি। এই জন্য আসলে কি কি জিনিস আপনাকে ফলো করতে হবে এন্ড সম্পূর্ণ একটা গাইডলাইন নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে, সেটা প্লিজ কাইন্ডলি গিয়ে দেখে আসবেন। এরপরে একজন কমেন্ট করেছে AS কিং, তিনি বলেছেন ফিল্টার লাগালে কি পানি চেঞ্জ করতে হবে? অবশ্যই ফিল্টার লাগালে পানি চেঞ্জ করতে হবে, 100% পানি চেঞ্জ করতে হবে, কারণ ফিল্টারটা আপনার অ্যাকুরিয়ামের যে পানিটা থাকে সেটাকেই বারবার সার্কুলার করে, অর্থাৎ ক্লিন করে ওই পানিটাই আবার ট্যাঙ্কের মধ্যে ফিরায় দেয়, কিন্তু নতুন করে আর কোনো পানি অ্যাড করে না। তো ওই পানিটাই একটু ফিল্টারেশন হয়ে আবার ট্যাঙ্কের মধ্যে চলে আসে। তো অবশ্যই একটা সময় পর আমাদের অ্যাকুরিয়ামের পানিগুলো চেঞ্জ করতে হবে। আপনি সপ্তাহে 30% অথবা 25% ওয়াটার চেঞ্জ করতে পারেন, যেটা আপনার ফিশের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এতে আপনার ফিশ অনেক বেশি হেলদি থাকবে এবং খুব তাড়াতাড়ি গ্রো করবে, কালারটা অনেক বেশি ভাইব্রেন্ট হবে। এরপরে কমেন্টস করেছে টিউব চ্যানেল, তিনি বলেছেন আমার একটা মাছ খাবার খায় না। তো মাছ খাবার না খাওয়ার অনেকগুলো রিজন হইতে পারে, তার মধ্যে একটা হচ্ছে আপনার ফিশ অসুস্থ, মেইনলি এই কারণে আমাদের মাছগুলো খাবার খায় না। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফিশ ভয় পেয়েছে, এই কারণে খাবার খায় না। তৃতীয়ত আপনার ট্যাঙ্কের ওয়াটার কোয়ালিটি ঠিক নাই, অথবা কোনো প্যারামিটারস আপনি ঠিকভাবে দিতে পারেন নাই, এই কারণে আপনার ফিশ খাবার খায় না। তো এই প্যারামিটারস গুলো যদি আপনি ঠিকভাবে মেনটেন করতে পারেন তো অবশ্যই আপনার ফিশ খাবে। ফার্স্ট অফ অল আপনার জন্য আমি একটা খুবই জেনারেল কিছু টিপস দিচ্ছি, যেগুলো আপনি ফলো করে আপনার ফিশকে খাবার খাওয়াতে পারেন। প্রথমত আপনার ফিশটাকে লক্ষ্য করবেন যে ফিশটা অসুস্থ কিনা। এখন শীতকাল, সো এখন মাছ খাবার খাবে না, অসুস্থ হয়ে যাবে। এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে ট্যাঙ্কের মধ্যে একটা হিটার ইনস্টল করতে হবে, পাশাপাশি ওয়াটার চেঞ্জ করে আপনাকে অ্যাকুরিয়ামে সল্ট ইউজ করতে হবে, যেটা ইপসম সল্ট, খাবার সল্ট না। এর খাবার সল্টটা আলাদা হয়ে থাকে। সো এইটা মেনটেন করলে অবশ্যই আপনার ফিশের আর কোনো রকমের কোনো সমস্যা হবে না। এরপরে একজন কমেন্ট করেছে, তিনি বলেছেন ভাই নিচে লাল বালু আর উপরে পাথর দিব, তাতে কি কোনো সমস্যা হবে? ভাই আপনাকে আমি কেমনে অ্যান্সার করবো ইয়ার, শিট ম্যান। যাই হোক, আপনি হয়তো বা নতুন, এই কারণে এই ধরনের কোশ্চেন করেছেন। সো আপনি যদি বালু ইউজ করেন নিচে, তাহলে পাথর ইউজ করার কি দরকার? আপনি যদি পাথরই ইউজ করেন তাহলে বালু ইউজ করার কি দরকার? কোনো মানেই হয় না, বেকার, জাস্ট আপনার টাকা ওয়েস্ট। বা আপনার বাসায়ও যদি থাকে বালু পাথর, আপনি যদি প্রোডাকশন করে থাকেন, গ্রো করে আপনার বাসার মধ্যে, তারপরও ভাই দুইটা ইউজ করার কোনো মানেই হয় না। আপনার কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে। আপনি বালু পরিষ্কার করবেন নাকি পাথর পরিষ্কার করবেন, কোনটা? লাইক আমি পুরো হাইপার হয়ে যাচ্ছে আপনার কোশ্চেনটার অ্যান্সার করতে গিয়ে। সো যে কোনো একটা ইউজ করেন, আপনার যদি মন চায় দুইটা ইউজ করতে, দুইটা ইউজ করেন, বাট এটা আসলে একটা পাগলামি হবে দুইটা ইউজ করা। কখনোই দুইটা ইউজ করতে যাবেন না, আপনি পরবর্তীতে একটা ঝামেলার মধ্যে পড়তে পারেন। আর যদি প্লান্টেড ট্যাঙ্ক সেট আপ করতে যান, প্লান্টেড ট্যাঙ্কের জন্য আলাদা একটা সেট আপ মেক করা হয়েছে। কিভাবে সেট আপ করতে হয় এটা আসলে প্লান্টেড ট্যাঙ্কের ধারাবাহিকতায় যায় না, প্লান্টেড ট্যাঙ্ক আলাদাভাবে সেট আপ করতে হয়। প্লিজ সেই ভিডিওটা গিয়ে দেখে আসবেন। এরপরে একজন কমেন্ট করেছে, তিনি জানতে চেয়েছেন দিন রাতে কতক্ষণ লাইট দেন একটু বলবেন। তো লাইট চালানোর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকুরিয়ামের মধ্যে, কারণ একটা লাইট চালালে ফিশের একটা ন্যাচারাল ফিল পায়। এন্ড লাইটের মাধ্যমে কি আপনারা জানেন একটা ফিশের কালারটা কতটা ইনক্রিজ করে, কতটা গ্লো করে? সো এইটা অনেক বেশি ইম্প্যাক্ট রাখে। এজন্য আমাদের সবার উচিত অ্যাকুরিয়ামের মধ্যে একটা লাইট লাগানো, বাট লাইটের সেট আপ রাখা। এতে কি হবে, আপনার ফিশের কালারটা অনেক বেশি ইনহ্যান্স হবে এন্ড ফিশ একটা ন্যাচারাল ফিল পাবে। সো এন্ড আপনার দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বাইরে থেকে। এই জন্য একটা ট্যাঙ্কের মধ্যে লাইট ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। কতক্ষণ চালাবেন লাইট? ট্যাঙ্কের মধ্যে একটা লাইট আপনি মিনিমাম, আপনার যদি নন প্লান্টেড ট্যাঙ্ক হয় তাহলে আপনি 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা চালাবেন, দ্যাটস এনাফ। এর বেশি চালাবেন না, তবে কম চালালে মোটামুটি 4 আওয়ার্স তো আপনাকে চালাতেই হবে মিনিমাম। তাহলে ফিশ গুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, একটা ন্যাচারাল ফিল পাবে। বাট 8 ঘন্টার উপরে কখনোই লাইট চালাবেন না অ্যাকুরিয়ামের মধ্যে। দিনের বেলা চালালেন, রাতের বেলা অফ রাখলেন, এইটা একটা বেস্ট অপশন হবে আপনাদের জন্য। এটা উচিত আমাদের করা। অনেকে ফিশটাকে ডিম লাইট ভেবে রাতের মধ্যে লাইট চালায় রাখে অ্যাকুরিয়ামের মধ্যে, যেটা কখনোই ঠিক না করা আমাদের। আমি অ্যাকচুয়ালি হাঁপাই গেছি, আর হয়তো বা আপনাদের কোশ্চেনের
প্রশ্নের অ্যান্সার করতে পারছি না, এই ভিডিওটার নিচে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর কার কি প্রশ্ন আছে এই ভিডিওটার কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আমি পরবর্তীতে এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে পরবর্তীতে কিউএনএ টাইপের ভিডিও আমি আরেকটা বানাবো আপনাদের জন্য। সো প্লিজ আজকের ভিডিওটা এখানে, স্টে টিউন গাইস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।